যারা ট্রেডিং জগতে নতুন পা রাখেন তাদের মধ্যে একটা কমন প্রশ্ন কিন্তু ঘুরপাক খায়। সফল হতে গেলে কি অনেকগুলো স্ট্র্যাটেজি জানতে হবে, নাকি একটাই যথেষ্ট যদি সেটাকে একদম মাস্টার করে ফেলা যায়? চলুন আজ আমরা এই বিভ্রান্তিটাকেই একটু দূর করার চেষ্টা করি। শুনলে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু সত্যিটা হলো প্রায় 90% নতুন ট্রেডার শেষ পর্যন্ত সফল হতে পারেন না। ভাবা যায় 90%, কিন্তু কেন এমন হয়? এর একটা বড় কারণ হলো তারা শুরুতেই মনোযোগটা ভুল জায়গায় দিয়ে ফেলেন আর আসল রাস্তাটাই হারিয়ে ফেলেন। তো আসল রহস্যটা তাহলে কোথায়? অনেকগুলো স্ট্র্যাটেজি শেখার পেছনে ছোটা, নাকি একটাই স্ট্র্যাটেজিকে একদম ঝালিয়ে নেওয়া? আসুন এই আলোচনায় আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমে নতুন ট্রেডারদের সেই মাইন্ডসেটটা একটু বোঝার চেষ্টা করি যা তাদের না চাইতেও ক্ষতির দিকে ঠেলে দেয়। এটা কিন্তু এমন একটা কনফিউশন যা প্রায় সবার মনে ঘুরপাক খেতে থাকে। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক কেমন? নতুন ট্রেডারদের মধ্যে একটা খুব কমন ট্রেন্ড দেখা যায়, সেটা হলো হোলি গ্রেল স্ট্র্যাটেজির খোঁজ করা। মানে এমন একটা ম্যাজিক্যাল ফর্মুলা যা দিয়ে ট্রেড করলেই লাভ, কোনোদিন কোনো লসই হবে না। কিন্তু বাস্তবে কি এমন কিছু আদৌ থাকা সম্ভব? আর এই খোঁজের শুরুটা হয় কোত্থেকে জানেন? ওই যে ইউটিউবের নানা গুরু যারা 100% সাফল্যের গ্যারান্টি দিয়ে বসান, কিংবা ধরুন ফেসবুক আর টেলিগ্রামের বিভিন্ন সিগন্যাল গ্রুপ যেখানে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখানো হয়। এই গেট রিচ কুইক টাইপের ফাঁপা প্রতিশ্রুতিগুলোই কিন্তু নতুনদের আরও বেশি বিভ্রান্ত করে ফেলে। এর ফল কি দাঁড়ায়? ফল দাঁড়ায় স্ট্র্যাটেজি হপিং, মানে একটার পর একটা স্ট্র্যাটেজি বদলাতে থাকা। আশা করা হয় যে বাহ, এবার দ্রুত আর সহজে লাভ হবে। কিন্তু বাস্তবে কি হয়? শুধু কনফিউশন আর নিজের ওপরই সন্দেহ। ভাবা হয় একটা পারফেক্ট সিস্টেম পাওয়া গেছে, কিন্তু তার বদলে চলে আসে ডিসিপ্লিনের অভাব। আর দিনের শেষে কনসিস্টেন্ট লাভের জায়গায় জোটে ওভার ট্রেডিং আর বড়সড় লস। ধরুন একটা ট্রেডের টাকা লস হলো, মনটা তো খারাপ হবেই, তাই না? আর তখন মাথায় একটাই জিনিস ঘোরে, এক্ষুনি এই লসটা রিকভার করতে হবে। ব্যাস, আর কোনো কিছু না ভেবেই পিওরলি আবেগের বসে আর একটা ট্রেড নিয়ে নিলেন। আর রেজাল্ট? বেশিরভাগ সময় কিন্তু আরও বড় একটা ক্ষতি হয়ে যায়। এই জিনিসটাকেই বলে রিভেঞ্জ ট্রেডিং। তাহলে প্রশ্ন হলো, এই যে একটা দুষ্ট চক্র, এখান থেকে বেরোনোর উপায়টা কি? উপায়টা কিন্তু আছে, আর সেটা হলো ফোকাসটা বদলে ফেলা। মানে অনেক কিছু খোঁজার পেছনে না ছুটে শুধু একটা জিনিসকে মাস্টার করার দিকে মনোযোগ দেয়া। সমাধানটা শুনতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এটা অসম্ভব শক্তিশালী। আর সেটা হলো, অনেক কিছুর পেছনে ছুটবেন না, শুধু একটা জিনিসকে মাস্টার করুন। হ্যাঁ, শুধু একটা স্ট্র্যাটেজিকে ভালোভাবে বোঝা আর সেটাকে একদম নিজের আয়ত্তে নিয়ে আসায় হলো আসল চাবিকাঠি। আচ্ছা, একটা স্ট্র্যাটেজিতে দক্ষ হলে কি কি লাভ হতে পারে? দেখুন, প্রথমত ওই স্ট্র্যাটেজিটার আদ্যোপান্ত আপনার জানা হয়ে যাবে। এর ফলে নিজের ওপর, নিজের সাইকোলজির ওপর কন্ট্রোল অনেক বেড়ে যায়। ভয় বা লোভের বশে হুটহাট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসটা কমে আসে। আর ঠিক এখান থেকেই আসে আসল কনসিস্টেন্সি। আর এভাবেই কিন্তু একজন প্রফেশনাল ট্রেডারের মতো মাইন্ডসেট তৈরি হয়। এই যে মাস্টার করার কথা বলছি, এর পথটাও কিন্তু বেশ গোছানো, স্টেপ বাই স্টেপ এগোনো যায়। যেমন ধরুন, 1 নম্বর, স্ট্র্যাটেজিটা ভালো করে শিখুন। এর নিয়মকানুন কি, কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট, সবকিছু। 2 নম্বর, নিজের আসল টাকা লাগানোর আগে খুব ভালোভাবে এটাকে টেস্ট করুন, ডেটা কালেক্ট করুন। 3 নম্বর, লাভ হোক বা লস, দুটোকে অবজেক্টিভলি অ্যানালাইজ করুন, বোঝার চেষ্টা করুন কেন লাভ হলো বা কেন লস হলো। আর ফাইনালি 4 নম্বর, ডিসিপ্লিনের সাথে ওই নিয়মগুলো অক্ষরে অক্ষরে মেনে চলুন। ব্যাস। কিন্তু একটা স্ট্র্যাটেজিতে মাস্টার হতে গেলে সবচেয়ে জরুরি জিনিসটা কি লাগে বলুন তো? উত্তরটা লুকিয়ে আছে আমাদের পরের আলোচনায়, আর সেটা হলো ডিসিপ্লিন। হ্যাঁ, শৃঙ্খলা। এটাই কিন্তু ধারাবাহিক সাফল্যের আসল চাবিকাঠি। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, মনে রাখতে হবে, একটা স্ট্র্যাটেজি যদি ঠিকঠাক মতো ফলো করা যায় তাহলে প্রফিট আসবেই। এর মানেটা কি? মানেটা হলো, স্ট্র্যাটেজিটা কতটা ভালো তার চেয়েও অনেক বেশি জরুরি হলো সেটাকে কতটা ডিসিপ্লিনের সাথে অ্যাপ্লাই করা হচ্ছে।
আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কোর পয়েন্ট। স্ট্র্যাটেজি বদলালে রেজাল্ট বদলায় না, রেজাল্ট বদলায় ডিসিপ্লিন বদলালে। কথাটা আমি আবার বলছি, মন দিয়ে শুনুন। রেজাল্ট স্ট্র্যাটেজি চেঞ্জ করে আসে না, আসে ডিসিপ্লিন চেঞ্জ করে। আর ঠিক এই কারণেই তো একই স্ট্র্যাটেজি ব্যবহার করেও দুইজন ট্রেডারের রেজাল্ট দুই রকম হয়, তাই না? আর এই ডিসিপ্লিনের একটা বিরাট অংশ জুড়ে কি আছে জানেন? ধৈর্য। ট্রেডিং কিন্তু আসলে একটা ধৈর্যের খেলা। তাড়াহুড়ো করে নেওয়া বেশিরভাগ সিদ্ধান্তই কিন্তু শেষ পর্যন্ত লসের কারণ হয়ে দাঁড়ায়। তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম? আমাদের গোল বা লক্ষ্য কিন্তু কোনো পারফেক্ট স্ট্র্যাটেজি খুঁজে বের করা নয়। আসল লক্ষ্য হলো পারফেক্ট ডিসিপ্লিন তৈরি করা, কারণ দিনের শেষে এই জিনিসটাই কিন্তু আসল পার্থক্যটা গড়ে দেয়। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সবার জন্য। মনোযোগটা এখন কোন দিকে থাকবে? নতুন কোনো স্ট্র্যাটেজি খোঁজার দিকে, নাকি নিজের ডিসিপ্লিনটাকে আরও নিখুঁত করে তোলার দিকে? আজকে আমরা ট্রেডিংয়ের একটা খুব কমন প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রায় প্রত্যেক নতুন ট্রেডারের মনেই এটা আসে। প্রশ্নটা হলো, ট্রেডিংয়ে সফল হতে গেলে কি আমাকে 10টা আলাদা স্ট্র্যাটেজি জানতে হবে, নাকি যে কোনো একটাতেই মন দিলে চলবে? আমাদের হাতে নতুন ট্রেডারদের জন্য তৈরি করা একটা ভিডিওর রূপরেখা আছে, যা ঠিক এই দ্বিধাটা দূর করার চেষ্টা করেছে। চলুন আজের গভীরে যাওয়া যাক। আর এই আলোচনাটা শুরু করার জন্য একটা বেশ চমকে দেওয়ার মতো তথ্য দিই, যা এই রূপরেখাতেও আছে। প্রায় 90% নতুন ট্রেডার মার্কেটে টাকা হারায়। 90%? এটা তো অনেক বড় একটা সংখ্যা। হ্যাঁ, কিন্তু কেন? এর একটা বড় কারণ হলো তথ্যের বিস্ফোরণ। ইউটিউব খুললেই দেখবেন কেউ বলছে এই স্ট্র্যাটেজি সেরা, টেলিগ্রামে গেলে আরেকটা সিগন্যাল দিচ্ছে। একদম। এই সব কিছুর চাপে পড়ে নতুন ট্রেডাররা একটা জাদুকরি স্ট্র্যাটেজির পেছনে ছুটতে থাকে। এই জাদুকরি বা হরি গ্রেল স্ট্র্যাটেজির ধারণাটা আসলে খুব লোভনীয়, কিন্তু একাধিক স্ট্র্যাটেজির পেছনে ছোটার বিপদও তো আছে, তাই না? এতে কি ট্রেডার আরও বেশি কনফিউজড হয়ে পারে না? ঠিক এখানে আসল সমস্যাটা শুরু হয়। একাধিক স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার সবচেয়ে বড় ক্ষতি হলো মানসিক বিভ্রান্তি। চলুন আমরা একজন নতুন ট্রেডারকে কল্পনা করি। ধরা যাক তার নাম রানা। আচ্ছা। রানা ইউটিউব দেখে মুভিং অ্যাভারেজ ক্রস ওভার স্ট্র্যাটেজি শিখে। সহজ কথা, এটা অনেকটা রাস্তার ট্রাফিক লাইটের মতো। ট্রাফিক লাইট কিভাবে? এই যে, যখন দুটো নির্দিষ্ট লাইনের একটা আরেকটাকে ক্রস করে ওপরে যায়, তখন সেটা সবুজ বাতির মতো বাই সিগন্যাল, আর যখন নিচে ক্রস করে তখন লাল বাতির মতো সেল সিগন্যাল। বেশ সহজ তো। তাহলে সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় যখন রানা পরের দিনই আরএসআই ডাইভারজেন্স নিয়ে আরেকটি আকর্ষণীয় ভিডিও দেখে ফেলে। ওহ আচ্ছা, আরেকটা নতুন কৌশল। হ্যাঁ, আরএসআই ডাইভারজেন্স হলো অনেকটা পাশের রাস্তা থেকে আসা গাড়ির হর্নের মতো। হয়তো আপনার সামনে ট্রাফিক লাইট সবুজ, কিন্তু হর্ন শুনে মনে হচ্ছে অন্য দিক থেকে কিছু একটা আসছে, একটা বিপদ হতে পারে। এখন মার্কেটে যখন একটা সুযোগ তৈরি হলো, রানার মুভিং অ্যাভারেজ বলছে বাই করো, কিন্তু আরএসআই বলছে মার্কেটের শক্তি কমে আসছে, এখন সেল করা উচিত। ব্যাস, সে তো পুরোপুরি দ্বিধায় পড়ে গেল। একদম। সে ট্রাফিক লাইট দেখবে নাকি হর্ন শুনবে, এই অবস্থায় তৈরি হয়। আর এই দ্বিধা থেকেই তো সম্ভবত পরবর্তী ভুলগুলো জন্ম নেয়। যখন একজন ট্রেডার সিদ্ধান্তই নিতে পারছে না, তখন তো তার পক্ষে কোনো নিয়ম মেনে চলাও কঠিন। ঠিক, এই সিদ্ধান্তহীনতা থেকেই জন্ম নেয় শৃঙ্খলার অভাব। ট্রেডিংয়ে আসল সাফল্য কিন্তু দু একটা বড় লাভে আসে না, আসে ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে। যখন রানারের মতো একজন ট্রেডার বিভ্রান্ত থাকে, তখন সে আর নিয়ম মানে না, আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করে। আর তখনই দুটো মারাত্মক ভুল হয়। একটা হলো ওভারট্রেড, আরেকটা হলো রিভেঞ্জ ট্রেড। এই রিভেঞ্জ ট্রেড শব্দটা শুনলেই তো একটা বিপজ্জনক ব্যাপার মনে হচ্ছে। বাস্তবে এটা কতটা ক্ষতি করতে পারে একজন ট্রেডারের? এটা একজন ট্রেডারের অ্যাকাউন্ট খালি করে দেওয়ার জন্য যথেষ্ট। রিভেঞ্জ ট্রেড হলো মাথায় রক্ত উঠে যাওয়ার মতো অবস্থা। ধরুন রানার একটা ট্রেডের লস হলো, সাথে সাথে তার মনে হলো মার্কেট আমার টাকা নিয়ে গেল, এখনই এটা ফেরত আনবো। ও আচ্ছা, প্রতিশোধ নেওয়া। হ্যাঁ, ব্যাস, সব নিয়মকানুন স্ট্র্যাটেজি ভুলে গিয়ে সে হয়তো দ্বিগুণ ঝুঁকি নিয়ে সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড নিয়ে নিল। এটা ট্রেডিং থাকে না, এটা পুরোপুরি জুয়া হয়ে যায়। আর ওভার ট্রেড হলো অধৈর্য হয়ে পড়া, কোনো ভালো সুযোগ নেই কিন্তু শুধু ট্রেড করার জন্যই ট্রেড করা, অনেকটা বোর্ড হয়ে ক্যাসিনোতে যাওয়ার মতো।
তার মানে এই এক স্ট্র্যাটেজি থেকে আরেক স্ট্র্যাটেজিতে লাফিয়ে বেড়ানোটা আসলে একটা চক্রের মতো, যা একজন নতুন ট্রেডারকে শুধু বিভ্রান্তি আর লোকসানের দিকেই ঠেলে দেয়। তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? রূপরেখাতে কি কোনো সমাধানের কথা বলছে? হ্যাঁ, এবং সমাধানটা আশ্চর্যজনকভাবে খুব সহজ। তাই নাকি? সমাধানটি হল যে কোনো একটি প্রমাণিত কৌশল বেছে নেওয়া এবং সেটিতে দক্ষতা বা মাস্টারি অর্জন করা। এখানে মাস্টারি বলতে কিন্তু শুধু কৌশলের নিয়মগুলো জানা বোঝাচ্ছি না। এর মানে হলো একটা কৌশলকে ভেতর থেকে বোঝা, তার শক্তি কি, দুর্বলতা কি, কোন পরিস্থিতিতে কাজ করে আর কখন করে না, এই সব কিছু। একদম এই সব কিছু জানা। এটাকে কি আমরা একজন সঙ্গীত শিল্পীর সাথে তুলনা করতে পারি? যেমন একজন গিটারিস্ট প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ধরে শুধু স্কেল প্র্যাকটিস করে। ব্যাপারটা হয়তো খুব একঘেয়ে, কিন্তু এটাই তার আঙুলকে তৈরি করে, ভিত্তিটাকে মজবুত করে। অসাধারণ তুলনা। ঠিক তাই, এই একঘেয়ে অনুশীলনটাই ভিত্তি তৈরি করে। আর এই দক্ষতা থেকেই আসে সবচেয়ে জরুরি জিনিসটা, মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ বা সাইকোলজিক্যাল কন্ট্রোল। আচ্ছা, যখন রানা তার একটা কৌশলকে হাতের তালুর মতো চেনে, তখন সে জানে যে এই কৌশলে মাঝে মাঝে লোকসান হবেই। সে অতীতে বহুবার এই কৌশলের জয় এবং পরাজয় দুটোই দেখেছে। ফলে নতুন করে একটা ট্রেডে লোকসান হলে সে আতঙ্কিত হয় না বা প্রতিশোধ নিতে ছোটে না। সে শান্ত থাকে, কারণ সে জানে যে এটা খেলারই অংশ। এভাবেই ট্রেডিংয়ে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি আসে। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, যদি আমি একটা স্ট্র্যাটেজি নিয়েই পড়ে থাকি আর হঠাৎ করে মার্কেট তার চরিত্র বদলে ফেলে, তখন তো আমি পিছিয়ে পড়ব, তাই না? একাধিক স্ট্র্যাটেজি জানা কি এক ধরনের সেফটি নেট নয়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানেই নতুন আর অভিজ্ঞ ট্রেডারের মধ্যে পার্থক্যটা বোঝা যায়। আপনার কথা সত্যি, মার্কেট বদলায়, কিন্তু একজন নতুন ট্রেডারের জন্য একাধিক স্ট্র্যাটেজি কোনো সুরক্ষা নয়, বরং আরও বিপজ্জনক। হ্যাঁ, এটা ডুবে যাওয়ার একটা নিশ্চিত উপায়। তার প্রথম কাজ হলো সাঁতারটা শেখা, অর্থাৎ একটা কৌশলের শৃঙ্খলাবদ্ধ হওয়া। একজন পেশাদার ট্রেডার অবশ্যই একাধিক কৌশল ব্যবহার করেন, কিন্তু তাদের ব্যবহার করার পদ্ধতিটা সম্পূর্ণ ভিন্ন। এই বিষয়টা একটু ভেঙে বললে ভালো হয়। এই যে একজন শিক্ষানবিশ থেকে পেশাদার হয়ে ওঠার যাত্রা, এটা আসলে কেমন? রূপরেখাটিতে এই যাত্রাকে 3টি ধাপে ভাগ করা হয়েছে: বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড। ঠিক, আমাদের গল্পের চরিত্র রানাকে দিয়েই বোঝা যাক। বিগিনার বা শিক্ষানবিশ পর্যায়ে রানার জন্য নিয়মটা খুবই সহজ এবং কঠোর। যে কোনো একটি প্রমাণিত কৌশল বেছে নাও এবং অন্ধভাবে শুধু সেটাকেই অনুসরণ করো। অন্ধভাবে? হ্যাঁ, অন্ধভাবে। এই পর্যায়ের মূল লক্ষ্য টাকা আয় করা নয়, বরং ডিসিপ্লিন বা শৃঙ্খলা তৈরি করা। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখাটাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাকে হয়তো 1 মাস, 3 মাস বা 6 মাস শুধু একটাই কাজ করতে হবে। অর্থাৎ প্রথম ধাপটা হলো নিজের মনকে ট্রেনিং দেয়া, মার্কেটকে নয়। বেশ, এরপর যখন সে এই পর্যায়ে কিছুটা স্বচ্ছন্দ হয়ে উঠবে, তখন কি হবে? ইন্টারমিডিয়েট পর্যায়ে তার কাজ কি? এবার আসে ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পর্যায়ে। এই পর্যায়ে এসে রানা তার ট্রেডিংয়ের উন্নতি করার দিকে মনোযোগ দেবে। যেহেতু সে একটা কৌশল দীর্ঘদিন ধরে অনুসরণ করেছে, তার কাছে এখন নিজের ট্রেডের একটা ডেটাবেস বা জার্নাল আছে। সে এখন সে ডেটা বিশ্লেষণ করে দেখতে পারে কোথায় ভুল হচ্ছে বা কোথায় আরও ভালো করা যেত। যেমন হয়তো সে তার এন্ট্রি বা এক্সিট পয়েন্টকে আরও নিখুঁত করতে পারে, অথবা তার ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে পারে। মূল বিষয় হলো সে কিন্তু কৌশলটা বদলাচ্ছে না, বরং ওই একই কৌশলের মধ্যেই নিজেকে আরও দক্ষ করে তুলছে। ঠিক, সে এখন একজন শিক্ষানবিশ থেকে একজন কারিগরে পরিণত হচ্ছে। দারুণ! তাহলে সে তার টুলবক্সের একমাত্র যন্ত্রটাকেই আরও ধারালো করে তুলছে। এরপর আসে অ্যাডভান্সড পর্যায়। এখানেই কি একাধিক স্ট্র্যাটেজির ধারণাটা আসে? হ্যাঁ, শুধুমাত্র এই পেশাদার পর্যায়ে এসেই একাধিক স্ট্র্যাটেজি ব্যবহার করার প্রশ্নটি আসে। কিন্তু একজন প্রো বা পেশাদার ট্রেডার রানার মতো এলোমেলোভাবে 10টা কৌশল মেশান না। তাহলে তারা কি করেন? তাদের কাছে প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা এবং বিশেষায়িত কৌশল থাকে। যেমন মার্কেট যখন একদিকে ছুটছে, অর্থাৎ ট্রেন্ডিং মার্কেট, তার জন্য একটি কৌশল। আবার মার্কেট যখন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছে, রেঞ্জ বাউন্ড মার্কেট। হ্যাঁ, রেঞ্জ বাউন্ড মার্কেট, তার জন্য আরেকটি। হয়তো খুব বড় কোনো নিউজের সময় ট্রেড করার জন্য সম্পূর্ণ ভিন্ন একটি কৌশল।
প্রতিটি স্ট্র্যাটেজি তাদের টুল বক্সের একটা বিশেষ যন্ত্রের মতো এবং তারা ঠিক জানে কখন কোন যন্ত্রটি ব্যবহার করতে হবে। তার মানে তারা একটা কৌশলে পুরোপুরি দক্ষতা অর্জনের পরে দ্বিতীয় কৌশলটা শেখে এবং যোগ করে। ব্যাপারটা এমন নয় যে তারা একই সাথে দুটো যন্ত্র ব্যবহার করার চেষ্টা করছে। ঠিক তাই। এই ক্রম বা সিকোয়েন্সটা বোঝা খুব জরুরি। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে নতুনদের জন্য একাধিক স্ট্র্যাটেজি হলো ব্যর্থতার পথ, কিন্তু একজন পেশাদারের জন্য এটা হলো বাজারের বিভিন্ন অবস্থার সাথে মানিয়ে নেওয়ার হাতিয়ার। একদম। আমার নিজের প্রথম দিকের কথা মনে আছে, আমি একটা চার্টে 5টা ভিন্ন ইন্ডিকেটর লাগিয়ে বসে থাকতাম। 5টা? হ্যাঁ, আমার যুক্তি ছিল 5টাই যখন বাই সিগন্যাল দেবে তখন ট্রেডটা নেব, তাহলে তো আর ভুল হওয়ার সুযোগই নেই। ফলাফল কি হতো বলুন তো? সম্ভবত কোনো ট্রেডই নেওয়া হতো না। ঠিক তাই, কারণ 5টা ইন্ডিকেটর একসাথে সিগন্যাল প্রায় কখনোই দিত না, আর দিলেও ততক্ষণে সুযোগটা হাতছাড়া হয়ে যেত। এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে সরলতাই হলো ট্রেডিংয়ের মূল শক্তি। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল। নতুন ট্রেডাররা যে ভুলটা করে সেটা হলো তারা মনে করে স্ট্র্যাটেজিটাই সবকিছু। একটা খারাপ ট্রেড হলেই তারা ভাবে আমার স্ট্র্যাটেজিটাই খারাপ, এবং সাথে সাথে নতুন আরেকটা খুঁজতে শুরু করে। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। তারা এটা বোঝে না যে পৃথিবীর কোনো স্ট্র্যাটেজি শতভাগ সফল নয়। প্রত্যেকটা কৌশলেরই হার এবং জিত আছে। আসল খেলাটা হলো যখন আপনার কৌশলটা কাজ করছে না, সেই সময় আপনি কতটা শৃঙ্খলাবদ্ধ থাকতে পারছেন। তাই রূপরেখাটিতে একটা খুব দামি কথা বলা হয়েছে। কি সেটা? স্ট্র্যাটেজি বদলালে ফল বদলায় না, শৃঙ্খলা বদলালে ফল বদলায়। বাহ, এই কথাটা তো শুধু ট্রেডিং নয়, জীবনের অনেক ক্ষেত্রে সত্যি। আর ধৈর্যের কথাও তো বারবার আসছে। তার মানে লাভ করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো টিকে থাকা। অবশ্যই। এজন্যই রূপরেখাটিতে ট্রেডিংকে একটা ব্যবসা হিসেবে দেখার উপর জোর দেওয়া হয়েছে। আপনি যখন একটা দোকান খোলেন, আপনি তো প্রথম দিন থেকেই বিশাল লাভের আশা করেন না। না, তা তো করি না। আপনি পরিকল্পনা করেন, হিসাব রাখেন, ঝুঁকি সামলান এবং ধৈর্য ধরে ব্যবসাকে বড় করেন। ট্রেডিংও ঠিক তেমনই। প্রতিটি ট্রেড একটা আবেগী সিদ্ধান্ত নয়, বরং একটা সুচিন্তিত ব্যবসায়িক সিদ্ধান্ত হওয়া উচিত। তাহলে আমাদের শ্রোতাদের জন্য, বিশেষ করে যারা নতুন ট্রেডিং শুরু করেছেন বা করার কথা ভাবছেন, তাদের জন্য মূল বার্তাটা কি দাঁড়ালো? একটি কৌশল বেছে নিন, সেটিকে ভালোভাবে শিখুন এবং তারপর ধৈর্য ধরে শৃঙ্খলার সাথে সেটিকে প্রয়োগ করুন। লাভ আপনা আপনিই আসবে। একদম। এবং এই পুরো প্রক্রিয়ায় নিজের ট্রেডের হিসাব রাখা বা জার্নালিং করাটা খুব জরুরি, কারণ আপনার নিজের ডেটাই আপনার সেরা শিক্ষক। আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে। সবকিছু মিলিয়ে একটা চমৎকার পথ নির্দেশ পাওয়া গেল। সবশেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। আজকের আলোচনায় আমরা জানলাম যে ট্রেডিংয়ে টেকনিক্যাল কৌশলের চেয়েও শৃঙ্খলা এবং মনস্তত্ত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা তো পরিষ্কার। তাহলে ভাবার বিষয় হলো, যদি শৃঙ্খলা এবং মনস্তত্ত্বই সাফল্যের মূল চাবিকাঠি হয়, তাহলে একজন সফল ট্রেডার এবং একজন সফল ক্রীড়াবিদ, যেমন একজন দাবাড়ু বা একজন অলিম্পিক আর্চারের মানসিক প্রস্তুতির মধ্যে মূল